হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব কিরচফস ল এর পার্ট 6.3। এর আগের দিন আমরা পড়েছি, বিভিন্ন পদ্ধতি পড়েছি, তো আশা করি এগুলো শিখতে পেরেছো যারা ক্লাসটা করেছো। না পারলে অবশ্যই বাকিটা একটু নিজে প্র্যাকটিস করে দেখবে আর ভিডিওটা আরেকবার রিপিট করবে, অবশ্যই শিখতে পারবে। সমস্ত পদ্ধতি শেখানো হয়ে গেছে, আর স্টার্ক ডেল্টা বাকি আছে, সেটা পরে দেখাচ্ছি। আর একটা কথা বলে নিচ্ছি যে একটা ভিডিও লিঙ্ক দেখবে তোমাদের আই বটমে থেকে যাবে, সেই লিঙ্কটা থেকে একটা এটারই মানে আজকে পড়াবো কি আমরা পোটেনশিওমিটার পড়বো। সেই পোটেনশিওমিটারের একটা লিঙ্ক আছে, সেটা একটুকু অন্যভাবে করানো আছে, ওটা একটু দেখে রাখবে, কাজে লাগবে। কারণ কম্পিটিটিভ পরীক্ষা থেকে এইখান থেকে কোশ্চেনটা দেয় অনেক সময়। তো চলো আগে শুরু করা যাক। তো প্রথমেই বলি কি, এই একটা তড়িৎ কোষ আছে, এটা হচ্ছে কি ই আর আর। তা যখন এটা বর্তনীটা ওপেন আছে তখন এর দুই প্রান্তে বিভব পার্থক্য বলতে কি এটা ইএমএফ শো করে। যখনই এটা একটা এর সাথে যুক্ত করে দেওয়া হয়, বহিস্থ রোধ আর আর, তখন এর দুই প্রান্তে, এটা দুই প্রান্তে, এটা দুই প্রান্তে এ বি, এখানে কত ছিল ভি এ আর এটা হচ্ছে ভি বি, তাহলে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু শো করতো কি ই। এখন কিন্তু ভি এ মাইনাস ভি এ বি ইকুয়াল টু কত হবে, এটা ভি হবে। এটা তখন পোটেনশিয়াল ডিফারেন্স শো করবে, তখন আর ইএমএফ নয়। কারণ কি, এর জন্য কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে, কার জন্য, অভ্যন্তরীণ রোধের জন্য, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। সেই জন্য কী পাওয়া যাবে, আর অ্যাকচুয়াল ইএমএফটা পাওয়া যাবে না। সেটা আমরা জানি কোথায়, নষ্ট ভোল্ট ভি, ভি ইকুয়াল টু কত হবে, ই মাইনাস নষ্ট ভোল্ট আই ইন্টু অভ্যন্তরীণ রোধ আর। এই সম্পর্কটা জানি, এটা একটু কাজে লাগবে তাই একটু বলে দিলাম। এরপর দেখো আমরা পড়বো বলেছিলাম পোটেনশিওমিটার। মিটার জিনিসটা কি, এটা একটা যন্ত্র যার অনেকগুলো কাজ আছে। সে কাজগুলো কি আমরা আলোচনা করব পরবর্তীকালে। প্রথম কথা হচ্ছে যে একটা 10 মিটার তার, সাধারণত আমাদের যে ল্যাবে যেগুলো আছে 10 মিটার তার যুক্ত, তার 10 মিটার রোধ তার যুক্ত তারযুক্ত যন্ত্র। কেমন 10 মিটার তার, শ্রেণীতে যুক্ত থাকে, এরকম করে যুক্ত থাকে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, ঠিক আছে। এটা এ আর এটা বি। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতিটি তারের দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার করে। এটা কত, 1 মিটার। তাহলে কত, 1 মিটার ইন্টু কটা তার, 10টা তার, সমান হচ্ছে কত, 10 মিটার। ঠিক আছে। আর এখানে কি দেখা যায়, একটা পাত দেওয়া থাকে, পাত। এই পাত দেওয়া থাকে বলে কি হয়, এইটুকু তারের রোধটা কোনো কাজে লাগে না। কারণ কি হয়, প্রবাহটা কি হয়, এই দিক থেকে সে পাতের মধ্যে যায় আর তারের মধ্যে যায় না, এগুলো থেকে পাত দেওয়া থাকে। ফলে কি হয়, এই যে তারের রোধটা কোনো ইফেক্ট ফেলে না। ধরে নাও কারেন্টটা এদিকে ঢুকলো, তাহলে এখানে যখন আসে তখন কি হয়, রোদ তার দিয়ে না গিয়ে এই পাতের মধ্যে, মানে পাতটা হচ্ছে কি তড়িতের সুপরিবাহী পাত দেওয়া থাকে, সেই পাতের মধ্যে দিয়ে দিকে যায় 10 মিটার তার। এরপর দেখো আমরা যদি এরকম করে নিই, একটা রোদকে নেওয়া হয়, অনেকগুলো রোদ ধরে নাও, এরকম আছে। এটা কত, 20, এটা কত 30, এটা কত 50, এটা কত 70, এটা কত 130। এখানে কত আছে, 100 ভোল্ট। একটা তড়িৎ উৎস লাগানো আছে। অনেক সময় কি হয়, আমাদের
কাজ করার জন্য, ল্যাবে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে কি হয়, আমরা পাচ্ছি কত এসি থেকে 220 ভোল্ট, ব্যাটারি থেকে পাচ্ছি কত 10 ভোল্ট বা 12 ভোল্ট, আমার দরকার 1 ভোল্ট, 2 ভোল্ট, 15 ভোল্ট, 30 ভোল্ট, তা পাবো কী করে? তাহলে সেই পোটেনশিয়ালটাকে কী করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করে একটা ভাগ ইউজ করব। যেমন হচ্ছে কি, একটা বালতিতে 50 লিটার জল আছে, আমার 2 লিটার জল দরকার, ওখানে 2 লিটার তুলে নিলাম, কিন্তু এখানে যে একটা কারেন্ট আছে, সেই কারেন্ট থেকে আমার 220 ভোল্ট, সেখান থেকে আমি 10 ভোল্ট নিতে পারি না, তার দিয়ে যুক্ত করলে সেটা 220 ভোল্ট হয়ে যাবে। তো হচ্ছে কি, এটা পোটেনশিয়াল ডিভাইডার হিসেবে কাজে লাগে। তো কেমনভাবে পোটেনশিয়াল ডিভাইডার হিসেবে লাগছে এটা দেখো একটুকু, এটা আমি কাজ করছি কি পোটেনশিয়াল ডিভাইডার হিসাবে, পোটেনশিয়াল ডিভাইডার কত 150 ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা যদি 150 ভোল্ট নিই, তাহলে এর মধ্যে প্রবাহ কত যাবে, প্রবাহ আই কত হবে, আই ইকুয়াল কত জানি আমরা, ভি বাই আর। ভি কত হচ্ছে দেখো তো, ভি হচ্ছে 150 ভোল্ট, আর কত 20, 30, 50, 50, 100, 170 প্লাস 30, 200, 300 হয়ে গেল। তাহলে 300, তাহলে আই কত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান কত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, কত হবে ভোল্টেজ ড্রপ? তাহলে কথা হচ্ছে দেখো এখানে আই ইন্টু আর, আই ইন্টু আর সমান কত আসবে 20 ইন্টু 0.5, কত হবে 10 ভোল্ট। ঠিক সিমিলারলি এখানে কত হবে 15 ভোল্ট, এখানে কত হবে 25 ভোল্ট, এখানে কত হবে 35 ভোল্ট, এখানে কত হবে 65 ভোল্ট। তাহলে মোট যোগ করলে দেখো 150 আসছে। তাহলে এইখানকার যে 150 ভোল্ট ছিল সেটা কত ভাগ হয়েছে, 1, 2, 3, 4, 5। এরপর আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেবো। যদি এখান থেকে একটা তার বের করি, আমার ধরাও একটা 50 বা 80 ওয়াটের আছে, বা 50 ধরে নাও, 50 ভোল্টের একটা বাল্ব আছে, সেই বাল্বটাকে জ্বালাতে হবে। তাহলে সেই বাল্বটাকে যদি আমি এর থ্রু লাগিয়ে দিই এরকম করে, তাহলে বাল্বটা জ্বলবে 50 ভোল্টে। কারণ 50 থেকে বেশি হয়ে গেলেই কী হবে, বাল্বটা ফিউজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা ডাইরেক্ট এটা লাগাতে পারছি না, তখন কথা হয় এখানে 10 ভোল্ট, সরি এটা ভুল করলাম একটুকু। তাহলে কথা হচ্ছে দেখো 10, 25, 25, 50। তাহলে বাল্বটাকে এই দুটো প্রান্তে যদি লাগানো হয়, তাহলে বাল্বটা কি আরামসে জ্বলবে, মানে কোনো ক্ষতি হবে না। তাহলে 200 ভোল্ট 150 ভোল্ট লাইনের সাথে আমি 50 ভোল্ট লাইনটা বাল্বটাকে লাগাতে পারছি। এটাকে কী হিসেবে কাজে লাগাচ্ছি, পোটেনশিয়াল ডিভাইডার হিসাবে। সেটা কী দিয়ে তৈরি করেছি, কতগুলো রোদ দিয়ে তৈরি করেছি। এরপর দেখো যদি আমার 10 ভোল্ট দরকার হয়, 10 ভোল্ট মানে কি, তাহলে এটা 10 ভোল্ট। তাহলে আমি এখান থেকে যদি একটা তার বের করি এখান থেকে, তাহলে এই পয়েন্টটা ফিক্সড রইল, আর এখানে নিলাম, এটা ভ্যারিয়েবল পয়েন্ট একটা। তাহলে এটা কি কাজ করবে, একটা 10 ভোল্ট উৎসের মতো কাজ করবে। এখানে একটা বাল্ব থাকলে এটা হচ্ছে কি 10 ভোল্ট উৎস, 10 ভোল্ট, বোঝা গেল। তারপরে আমি বলতে চাইছি কি, এর প্রত্যেকটা রোধের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেইটাই হচ্ছে কি একটা উৎস হিসেবে কাজ করবে। ধরুন আমার কি হচ্ছে 65 ভোল্ট দরকার, 65 ভোল্ট। আমি এক কাজ করতে পারি কি, এখানে তার দুটোকে এখান থেকে তার বের করতে পারি, আর এখান থেকে তার বের করলাম, ঠিক আছে। তখন এখানকে কত ভোল্ট, 65 ভোল্ট। এটা কী হিসেবে কাজ করবে, এটা একটা এই রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা একটা 65 ভোল্টের মতো কাজ করবে, 65 ভোল্ট। এটা তড়িৎ উৎসের মতো কাজ করবে। তা রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে একটা উৎসের মতো কাজ করবে, এবং এ কী করতে পারবে, কারেন্ট পাঠাতে পারবে। তাহলে এই কনসেপ্টটা লাগাবো আমি। এরপর দেখো তো এখানে 10 ভোল্ট 15 ভোল্ট, আমার যদি 1 ভোল্ট দরকার হয়, আমার যদি 2 ভোল্ট দরকার হয়, তাহলে এখান থেকে পাবো কি, নাই তো 1 ভোল্ট 2 ভোল্ট। তাহলে আমি এটার পরিবর্তে যদি একটা লম্বা রোধ তারকে ইউজ করে নিই, তাহলে আমি কি 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 0.5 পাবো, অনেক কিছু পেতে পারি, বুঝা গেলো। তাহলে আমি শুধু সিম্পলি রোধ নিয়েছিলাম, তো রোদের দুই প্রান্তে যেটা পাচ্ছি 10 পাচ্ছি, 15 পাচ্ছি, বা এদের যোগফল 25 পাচ্ছি, কিন্তু 1, 2, 3, 4 পাচ্ছি না, ঠিক আছে। এরপর দেখো আমি এটা নিলাম কি
একটা 100 ওহম রোধের তার নিলাম, কত হচ্ছে এর দৈর্ঘ্য এল আর রোধ হচ্ছে কত আর ইকুয়াল টু 100 ওহম, আর তারটাও ধরে নেওয়া কত 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত হবে? তাহলে এখানে একটা কি দেওয়া হয়েছে, তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে, এটা কি রোধ তার, কত ওহমের রোধ তার? 100 ওহমের রোধ তার, সিম্পলি ওয়্যার। এটা কত নিচ্ছি? 100 ভোল্ট, ঠিক আছে। তাহলে আই কত হবে? আই কত হবে? 100 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবার দেখো প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত হবে? তাহলে প্রতি একক দৈর্ঘ্যের রোধ, প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত হবে? আর বাই এল সমান হচ্ছে 100 বাই 100 সমান হচ্ছে কত? 1 ওহম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কত হবে? মানে একক দৈর্ঘ্যে মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম, তার মধ্যে বিভব কত হবে? তার রোধ ইন্টু আর। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন সমান কত হবে? আর বাই এল ইন্টু আই সমান কত হচ্ছে? 1, কত হচ্ছে 1 ইন্টু 1 সমান হচ্ছে কত? 1 ভোল্ট। তাহলে এটা ধরুন 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 2 3। তাহলে একের মাঝে কটা ভাগ আছে? আবার 10টা ভাগ আছে, তাই নয় কি? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। তাহলে দেখো যদি এখানে একটা তার নেওয়া হয়, এখান থেকে একটা তার নেওয়া হলো, আর একটা ভ্যারিয়েবল ওয়্যার হচ্ছে এটা, তাহলে যদি এখানে লাগাই তাহলে কত হবে? এই দুটোর মধ্যে ভোল্টেজ কত হবে? কত হবে? 1 ভোল্ট হবে। এখানে লাগালে কত হবে? 2 ভোল্ট হবে। এখানে আর 3 ভোল্ট হবে। আর যদি 1 মিলিমিটারে লাগাই তাহলে কত হবে? 1/10 মানে 0.1 ভোল্ট। যদি এটাকে একটু বড় করে ভাবি, আমি এরকম করে ভাবি যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এখানে কটা ভাগে? 10টা ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ছোট্ট একটা ঘরে যদি লাগানো হয়, ছোট্ট একটা ঘরে এখানে লাগালাম, তাহলে কত হচ্ছে? 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে রোধ কত হবে? ইন্টু 1 কত হবে? 0.1 ওহম রোধ হবে এর, এইটুকু রোধ কত হবে? 0.1। তাহলে 1 মিলিমিটার আর এর রোধ হচ্ছে কত? 0.1 ওহম। তাহলে পোটেনশিয়াল ড্রপ কত হবে? পোটেনশিয়াল ড্রপ কত হবে? 0.1 ইন্টু আই বলতে 1 মানে কত হবে? 0.1 ভোল্ট। তাহলে এখান থেকে আমি 0.1 ভোল্ট পর্যন্ত পাচ্ছি। আর এটাই হচ্ছে কি পোটেনশিওমিটারকে পোটেনশিয়াল ডিভাইডার হিসেবে ইউজ করা হয় এভাবেই। আর এটাকে বলা হয় কি? এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? বলা হয় কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতনটাকে বলা হয় কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। চলো এরপর আমি মেন টপিকে ঢুকি। এবার দেখো পোটেনশিওমিটার অ্যাজ এ পোটেনশিয়াল ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার হিসাবে ভাগ করবো আমি। তাই বর্তনীটা কেমন হবে? ধরুন এটা হচ্ছে কি পোটেনশিওমিটারের ওয়্যার, ঠিক আছে। এখানে একটা কী লাগানো আছে? আর তড়িৎ উৎস ই নট লাগানো আছে, ই নট, ঠিক আছে। আমি এটাকে ভাগ করব বিভিন্ন ভাগে। এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে কী করবো? একটা তার বের হলো, আর একটা কি আমি ভ্যারিয়েবল ওয়্যার নেব একটা, এটা জকি ইউজ করা হয় জে, এটাকে সি দিলাম। তাহলে আমি এইটুকুর মধ্যে ভোল্টেজ বের করব। তাহলে এটাকে দাও বেস জে দিলাম। এরপর দেখো এর রোধ কত হচ্ছে? আর নট, দৈর্ঘ্য কত হচ্ছে? এল। তাহলে কি পোটেনশিওমিটার তারের
রোধ হচ্ছে আর, দৈর্ঘ্য সমান হচ্ছে এল। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে? একক দৈর্ঘ্যের রোধ কত হবে? আর বাই এল। ঠিক আছে, তাহলে এর তারের মধ্যে প্রবাহ কত হচ্ছে? তারের মধ্যে প্রবাহ বা প্রবাহ, বর্তনীতে প্রবাহ কত? প্রবাহ আই ইকুয়াল টু কত হবে দেখো তো, মোট রোধ হচ্ছে আর নট আর উৎস হচ্ছে কত? ই নট। তাহলে আমি সিম্পলি করছি কত? আর নট বাই ই নট। আমি অভ্যন্তরীণ রোধটাকে যদি ধরিতে ধরতে পারো, এখন আমি ধরছি না অভ্যন্তরীণ রোধ, নগণ্য ধরে নিয়েছি। ঠিক আছে, হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে নগণ্য। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তারের, প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন সমান হচ্ছে কত? কে সমান কত হবে? আই ইন্টু আর বাই এল। আই ইন্টু আর বাই এল, এটাকে স্মল আর দিয়েও প্রকাশ করতে পারো, তাহলে কত লিখবো? আই ইন্টু আর সমান কত হবে? আই বলতে কত? আর নট ডিভাইডেড বাই, সরি এটা ভুল করেছি, ই নট বাই আর নট। তাহলে কত হবে এটা? ই নট বাই আর নট ইন্টু আর বলতে কত হবে গো? এখানে আর নট হবে আর নট বাই এল, আর নট বাই এল। ঠিক আছে, তাহলে কার ওপর নির্ভরশীল? এই আরটা হচ্ছে কার? শুধুমাত্র তারটার। এই কথাটা বলছি, কথাটা মাথা থেকে গেঁথে রাখবে। এই আর হচ্ছে কি? শুধুমাত্র তারটার দেখব, এখানে অন্য কী রোধ আছে দেখার দরকার নাই, শুধু এর তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ দেখব। তাহলে কত আসছে এখানে দেখো তো ফর্মুলাটা। তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে? ই নট, এটা কাটলো আর ই নট বাই এল। এটা হচ্ছে কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ওই ভিডিওতে দেখবে আরও অনেকগুলো কেস আছে, এখানে আমি অত যাচ্ছি না এখানে এখন। যদি ধরুন নাও এরকম থাকতো যে এই তারটা আছে, ঠিক আছে, এখানের মধ্যে এটা ই আছে, এর রোধ হচ্ছে কত? আর ওয়ান অভ্যন্তরীণ রোধ, ই আছে, এখানে একটা রোধ যুক্ত করা আছে, এটা কত? আর ওয়ান, আর এটা হচ্ছে কত? আর নট, আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এক্ষেত্রে কত হতো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা মান? তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যেটা স্মল আর, সেটা কত হতো সবসময়? আর নট বাই এল, এটা ফিক্সড। আয়ের মানটা শুধু পরিবর্তন হতো। আয়ের মানটা কী হতো? এখানে আই ইকুয়াল হতো কত? ই ডিভাইডেড বাই কত হতো এখানে? আর ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর নট, এটা হতো কি? আয়ের মান। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হতো? কে ইকুয়াল টু কত হতো? আই ইন্টু আর সমান ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর নট ইন্টু আর নট বাই এল। এখন কিন্তু আর কাটবে না, এখন হচ্ছে এটা কে এর মান। আর এখানে ধরা হয়েছে কি? অভ্যন্তরীণ রোধ নগণ্য ধরা হয়েছে এবং বর্তনীতে কোনো রোধ নেই তখন এটা। ঠিক আছে, এরপর দেখো এ যে অংশের দৈর্ঘ্য যদি এল হয়, এ যে অংশের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে একক দৈর্ঘ্যের বিভব পতন কত হচ্ছে? কে। তাহলে এল দৈর্ঘ্য কত হবে? কে ইন্টু এল, তাই নাকি? অতএব এ যে অংশের বিভব সমান কত হবে? কে ইন্টু এল। কে মান কত? ই নট বাই এল ইন্টু এল। তাহলে ভি এ যে কত হবে? ই নট ডিভাইডেড বাই এল ইন্টু এল বাই এল। তাহলে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, ভি এ জি তত কীভাবে বৃদ্ধি পাবে? তাহলে এখানে তত এল যত ইনক্রিজ করবে, ভি এ জে তত ইনক্রিজ করবে।
তাহলে এখানে আমি কি দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার নিই তার জন্য একটা পাবো, 2 সেন্টিমিটার নিলে তার জন্য আরেকটা পাবো। তাহলে এইটুকু অংশের আমি পেয়ে গেলাম কত, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে কত এল। তাহলে এর কত হবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হচ্ছে ই নট বাই এল ইন্টু এল বা কে ইন্টু এল। তাহলে এটা কী হিসেবে কাজ করছে, পোটেনশিয়াল ডিভাইডার হিসাবে কাজ করছে। আর পোটেনশিয়ালটাকে ভাগ করে দিয়েছে কার সাথে, দৈর্ঘ্য অনুপাতে। অতএব কি, অতএব এটি উৎসের বিভবকে দৈর্ঘ্যের সমানুপাতে ভাগ করে। 1 নম্বর হয়ে গেল। এর 2 নম্বর কাজ হচ্ছে কি, কোনো একটা কোষের প্রান্তীয় বিভব তড়িৎচালক বল নির্ণয় করা হয়। 2 নম্বর কাজ হচ্ছে কি, তড়িৎচালক বল নির্ণয় করা। প্রথমেই বলেছিলাম কি, এটা হচ্ছে কি, এই দুই প্রান্তে যদি একটা ভোল্টমিটার যুক্ত করে দাও তাহলে কি হবে, সার্কিটটা এরকম হয়ে যাবে। তো যখনই একটা সার্কিট কমপ্লিট হলো তখন কি ভোল্টমিটারের রোধ আছে, তো এর একটা আর আছে রোধ, তাহলে এর মধ্যে কী হবে, কারেন্ট যাবে আই। আর এর মধ্যে কারেন্ট গেলে তখন আর এই দুই প্রান্তের, এই যে দুই প্রান্তে, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে ই, তখন কথা হবে ভি এ মাইনাস ভিবি নট ইকুয়াল টু ই হবে। বোঝা গেল? যখনই তুমি এখানে ভোল্টমিটার যুক্ত করে দেবে, কারণ কি ভোল্টমিটার দিয়ে কী হয়, পোটেনশিয়াল মাপা হয়, তো তাহলে আমি পোটেনশিয়াল ভোল্টমিটার যখন ইউজ করছি এটা কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য মাপার জন্যে, তখন একটা প্রবাহ যাবে, আর প্রবাহ গেলেই কথা হবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু নট ইকুয়াল টু ই হবে। তখন কত হবে, এটা কী পাবো, এটার সঙ্গে কত হবে, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু পাবো কত, ভি ইকুয়াল টু কত হবে ই মাইনাস আই আর, এটা পাবো। তখন আর এর তড়িৎচালক বলে মান পাবো না। তাই তড়িৎচালক বলে মান পেতে গেলে আমাকে পটেনশিওমিটার ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে তড়িৎচালক বলের মান নির্ণয় করতে গেলে ভোল্টমিটার না পটেনশিওমিটার কোনটা বেশি উপযোগী, পটেনশিওমিটার বেশি উপযোগী। কারণ কি, যখন একটা তড়িৎ বর্তনীতে ভোল্টমিটার লাগানো হয় তখন কি তার মধ্যে দিয়ে প্রবাহ হয়, ফলে নষ্ট ভোল্টের জন্যে আমরা তড়িৎ প্রবাহে তড়িৎচালক বলের মান পাই না। সেক্ষেত্রে পাই কত, পোটেনশিয়াল ডিফারেন্স পাই দুই প্রান্তে। ঠিক আছে, এটা দেখবে লাস্টের দিকে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা খুবই দেয় তোমাদের হটসে, যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে 7-8 সম্ভবত। এটা নোট করো, তাহলে নোট করো, আমি যাচ্ছি টপিকে। এরপর দেখো, ডিটারমিনেশন অফ ইএমএফ অফ এ সেল, একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করব পটেনশিওমিটারের সাহায্যে। এটা একটা পটেনশিওমিটার আঁকা আছে, যেগুলো আগে লিখেছিলাম সে একই যে টপিক লিখেছি, একই থাকবে ওটা। এরপর দেখো, যে সেলটাকে ধরো নাও, এই সেলটার ইএমএফ হচ্ছে কত, ই, এটা ই, এটা হচ্ছে ইটা হচ্ছে কি, ইএমএফ অফ সেল। সেল তো এর আমার তড়িৎচালক বল নির্ণয় করব। আমি কি বলেছিলাম, তাহলে এর মধ্যে যদি কারেন্ট যায়, এর মধ্যে কারেন্ট গেলে কী হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ধরো নাও এখানে 10 ভোল্ট ড্রপ হচ্ছে, 10 ভোল্ট, তাহলে এই 10 ভোল্টটা কি, এটাও একটা উৎস হিসেবে কাজ করবে। তাহলে উৎস হিসাবে যদি কাজ করে, তাহলে এ কারেন্ট পাঠাবে কোন দিকে, এই দিকে, এটা I1। এটা একটা তড়িৎ কোষ, এরও একটা ক্ষমতা আছে তার কারেন্ট পাঠানোর, তাহলে এও একটা কারেন্ট পাঠাবে কোন দিকে, I2। তাহলে I1 হচ্ছে কি, এই অংশটা মানে এ যে অংশের বিভবটা কি করছে, যে প্রভাব পাঠাচ্ছে হচ্ছে I, আর হচ্ছে কি ই তড়িৎ কোষটা পাঠাচ্ছে কত, I2। পরস্পর কী হচ্ছে, বিপরীতমুখী। এরপর দেখো, এখানে গ্যালভানোমিটার লাগানো আছে। আমাকে এখানে একটা ভ্যারিয়েবল পয়েন্ট জকির সাহায্যে লাগানো থাকে। এই ভ্যারিয়েবল পয়েন্টটা বিভিন্ন জায়গাতে নিতে হয়, লাগিয়ে দেখতে হয় কি কোথায় এর ডিফ্লেকশন 0 হয়। ডিফ্লেকশন বলতে কি, গ্যালভানোমিটারের কাঁটা আছে, কি বলেছিলাম যে এইদিকে 30 ঘর আছে আর এদিকে 30 ঘর আছে, কাঁটাটার বিক্ষেপটা এদিকে 30 হতে পারে, এদিকেও 30 হতে পারে।
ঠিক আছে। তো সার্কিটটি কানেকশন করে প্রথমেই দেখব কি, যে একবার এই পয়েন্টে লাগাবো, গ্যালভানোমিটার ডিফ্লেকশন যদি এই দিকে হয়, আর একবার এই পয়েন্টে লাগাবো, গ্যালভানোমিটার ডিফ্লেকশন যদি এই দিকে হয়, তাহলে সার্কিট ঠিক আছে। মানে এই দুটো পয়েন্টের ডিফ্লেকশনটা দুদিকে পেতে হবে, তাহলে মাঝে কোথাও জিরো সম্ভাবনা আছে। দেখো -1 আর +1 এর মাঝে জিরো আছে, -50 আর +10 এর মাঝে জিরো আছে, কিন্তু -50 -20 এর মাঝে জিরো আছে কি, +10 +30 এর মাঝে জিরো আছে কি, জিরো নেই। বোঝা গেল? তাহলে একটা মাইনাস একটা প্লাস থাকতে হবে। তাহলে কী হবে, এ কারেন্ট পাঠাচ্ছে এইদিকে, এ কারেন্ট পাঠাচ্ছে এইদিকে, তাই দুটো কারেন্টের মান যদি সমান হয় তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন কত হবে, জিরো হবে। কারণ কি, কোনো বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ থাকে তবে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে, আর তড়িৎ প্রবাহ না থাকলে বা তড়িৎ বলে উৎস না থাকলে তখন কিন্তু কোনো রকম ডিফ্লেকশন পাওয়া যাবে না। আর গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো মানে হচ্ছে কি, এখানের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো VAJ, ধরে নাও আমি বইয়ে দেখবে মোট রোধ ধরা আছে R0, আমি ধরছি কত, এইটুকু রোধটাকে আমি ধরছি R1 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যে উৎস আছে সেই উৎসটা কত, R0 মধ্যে R1 মধ্যে প্রভাব পাঠাচ্ছে। তাহলে VAJ এটি R1 এর মধ্যে প্রবাহ পাঠায় কত, I1 = VAJ/R1। ঠিক আছে, আমরা VAJ মানটাকে নির্ণয় করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। ধরো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কত, L, এবং হচ্ছে AJ সমান হচ্ছে কত, স্মল l। তাহলে কত হবে গো, VAJ সমান কত হবে, K × স্মল l, মানে কত, E0 × L × স্মল l। এবার হচ্ছে কি তড়িৎ কোষ, তড়িৎ কোষটি R1 এর মধ্যে প্রবাহ পাঠায় কত, I2 = কত হবে, E/R1। তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন যদি জিরো হয়, গ্যালভানোমিটারের বিক্ষেপ AJ = L দৈর্ঘ্যের জন্য শূন্য হলে কত হবে, I1 = I2 হবে। আমার কাছে ধরো 5টা ছেলে আছে, A একটা ছেলে, B একটা ছেলে, C একটা ছেলে, D একটা ছেলে, আর F একটা ছেলে, E একটা ছেলে। এটা আননোন ব্যক্তি ছুটে আসছে, তার গতিশক্তি কত মেজার করব। আর আমার এদের গতিশক্তি জানা আছে কত, কার কত গতিশক্তি। আমি একে বললাম যা আটকা, তাহলে যে ব্যক্তিটা ছুটে আসছে কত, একটা এক্স একটা ব্যক্তি এদিকে ছুটে আসছে, তাহলে একে যদি আটকাতে যায় তাহলে একে কোন দিকে যেতে হবে, একে যেতে হবে এইদিকে, তাহলে পরস্পর বিপরীতে গেল, একে আটকিয়ে দিল। যদি আটকাতে না পারে তাহলে কী হবে, এর গতিশক্তি বেশি। দেখা গেলো কি এ পারলো না, বি পারলো না, সি গিয়ে কী হলো, একে আটকিয়ে দিল, মানে এর গতিশক্তিকে জিরো করে দিল। তাহলে আমি বলতে পারি যে কোনো রকমে স্থির করলো, তার মানে হচ্ছে কি, সি এর গতিশক্তি হচ্ছে কত, সাথে এক্সের মানে এই ব্যক্তিটার গতিশক্তি সমান। তাহলে এখানে হচ্ছে কি, এ পাঠাচ্ছে I1 এদিকে, এ পাঠাচ্ছে I2 এদিকে, তাহলে পরস্পর যদি জিরো হয়ে যায় তাহলে কত হবে, এর ক্ষমতা আর এখানে যে তড়িৎ কোষ হিসেবে কল্পনা করছি যে এটাও একটা কী হবে, একটা উৎস হিসাবে কাজ করবে, যার ভোল্টেজ কত হবে, VAJ। তাহলে এই উৎস আর এটা সমান এটা হবে, তাই তো। তাহলে এখানে লিখবো কত হলে কত হবে, দেখো তো, যে VAJ
বাই R1 ইকুয়াল টু ই ডিভাইডেড বাই R1, অর্থাৎ কথা হচ্ছে VAJ ইকুয়াল টু ই। তাহলে এ যে অংশের বিভবটাই হচ্ছে কি এর তড়িৎচালক বল। তাহলে এ যে অংশের বিভব পতন সমান কত বিভব পতনটা এইটা E0 ইন্টু L ইন্টু এ জে। পতন সমান হচ্ছে কত, পতন সমানই হলো কোষের, আগে আমরা পেট কাটার মধ্যে স লিখতাম, মধ্যে স কোষের বিভব পতন, একে বলতাম কি পেট কাটা মধ্যাহ্ন স। ঠিক আছে, আগে তালব স এটাই বানান ছিল, এখন পাল্টেছে যদিও। ঠিক আছে, এরপর দেখো আমি বলেছিলাম কি কোষের মধ্যে যদি প্রবাহ যায় তাহলে তখন আর কি তড়িৎচালক বল পাবো না, তখন ভোল্টেজ ডিভাইড পাবো, মানে কি দুই প্রান্তে বিভব পার্থক্য পাবো। তাহলে এখানে যে কারেন্টটা জিরো হচ্ছে, তো মোট কারেন্ট জিরো, তাহলে এখানে বর্তনীর মোট কারেন্ট কত, এখানে হচ্ছে কি এ সি জে এ বর্তনীর মোট প্রবাহ হচ্ছে কত, প্রবাহ সমান 0। আর মোট প্রবাহ যদি 0 হয় তাহলে আমরা ইএমএফ পাবো, তড়িৎচালক বল পাবো, কিন্তু ভোল্টেজ পোটেনশিয়াল ডিভাইস নয়। তাহলে কী হলো, আমি কোনো কোষের যদি তড়িৎচালক বল নির্ণয় করতে চাই তাহলে আমার কী দরকার, পোটেনশিওমিটার দরকার। ভোল্টেজ কেন নয়, ভোল্টমিটার কেন দরকার নয়, যখনই ভোল্টমিটার যুক্ত করব তখন কোষের মধ্যে প্রবাহ যাওয়ার ফলে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়, এর ফলে কি হয়, কোষের ইএমএফ পাওয়া যায় না, তখন কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য পাওয়া যায়। এই কোশ্চেনটা ভালো করে দেখবে, 7 নাম্বার 8 নাম্বার পেজ নাম্বার যতদূর সম্ভব মনে পড়ছে 274, তাহলে পেজ নাম্বার 274 দুয়ারে বইয়ে 7 আর 8 এই কোশ্চেন দুটো ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নোট করো এখানটা, আমি এটাকে আবার ইউজ করব। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে একটু পরে বলছি, এখানে বললাম কি প্রথমেই বলেছিলাম দুদিকের ডিফ্লেকশন পেতে হবে, দুদিকের ডিফ্লেকশন না পাওয়ার মানে পাওয়া যাবে না কোন কোন শর্তে। দেখো এই ব্যাটারি যে তড়িৎচালক বল নির্ণয় করছি তার পজিটিভ প্রান্ত আর এর পজিটিভ প্রান্ত একই বিন্দুতে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে নোট করে নেবে একটা, এখানে এরকম করে নোট করে নাও, যা পরেই লিখছি। নোট করা হয়েছে এটা সম্পূর্ণ, নোট করো দাদরি। এরপর দেখো আমরা কি করব, একটা কোষের মানে এই কোষটা যেটা অভ্যন্তরীণ রোধ ছিল সেই অভ্যন্তরীণ রোধের মানটা নির্ণয় করব। এর আগে কিন্তু অভ্যন্তরীণ রোধটা দিইনি। তাহলে অভ্যন্তরীণ রোধের গুরুত্ব কখন হবে, যখন কোষের মধ্যে মানে কারেন্ট প্রবাহ হবে তখনই হচ্ছে কি অভ্যন্তরীণ রোধটা মানে তার আমি কাউন্ট করতে পারবো। কারণ আমরা জানি কত, দেখো বলেছিলাম কি ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, যদি আয়ের মানটা 0 হয়ে যায় তাহলে কি দেখো ভি ইকুয়াল টু ই হয়ে গেল। তাহলে যদি এই কোষের মধ্যে প্রবাহ না যায় তাহলে আরকে মেজার করব কীভাবে, সম্ভব না মেজার করা। কোষের মধ্যে কারেন্ট গেলে তবে আমি আর এর মানটা পাবো, তার আগে পাবো না, তাই না কি। তাহলে আমাকে কোষের মধ্যে তড়িৎচালক কারেন্ট পাঠাতে হবে, কিন্তু এই কন্ডিশনে যদি সার্কিটটা এরকম রাখি যেখানে ডিফ্লেকশন 0 আছে গ্যালভানোমিটারের, তাহলে কোষের মধ্যে কারেন্ট যায় না। তার জন্য কি আমাকে আলাদা সার্কিট বানাতে হবে। কেমন বানাবো, দেখো এখান থেকে এক কাজ করো, একটা রোধ বাক্সকে রেখে দাও, মানে শান্ট হিসাবে একটা শান্ট রোধ বাক্স আরবি, এটার সাথে জিটা একটু বাড়াবাড়ি করছে, এটাকে আমি এখানে লাগাই। ঠিক আছে, দেখো এটা হচ্ছে গ্যালভানোমিটার। এরপর এখানে একটা চাবি লাগিয়ে দাও, কি তো চাবিটাকে যদি অফ করে নাও, এখানে চাবি বলতে কি একটা প্লাগ থাকে, সেই প্লাগটাকে যদি এখানে লাগিয়ে দাও, ক্লোজ করো,
প্লাগটাকে ক্লোজ করা মানে হচ্ছে কি সার্কিটটা কানেক্ট হলো, আর প্লাগটাকে যদি তুলে নাও তাহলে সার্কিটটা ব্রেক হয়ে গেল, সার্কিটটা ব্রেক হলো। তাহলে যদি আমি এখানে ক্লোজ করে দিই সার্কিটটা, মানে এটাকে যদি অন করে দিই, তাহলে কী হবে, দেখো এর মধ্যে দিয়ে এই কোষটা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবে। ধরো না এর রোধ হচ্ছে কত আর, তাহলে এই রোধের মধ্যে দিয়ে প্রবাহ পাঠাবে, আর প্রবাহ পাঠালেই কী হবে, তখন আর এর ভূমিকা চলে এলো। তাহলে আরকে যুক্ত করার জন্য কী করছি, এখানে একটা সমান্তরালে শান্টিং করা হচ্ছে এটা, ঠিক আছে। এবার প্রথম কথা হচ্ছে কি, আমি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0 পাবো কোন শর্তে, নাল পয়েন্ট পাওয়ার শর্ত কী কী, এখানে আমি লিখে রাখছি। নাল পয়েন্ট বলা হয়, ঠিক আছে, পাওয়ার শর্ত। নাল পয়েন্ট বলতে কি, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0। 1 নাম্বার হচ্ছে কত হতে হবে, এখানে ই আছে না, এটা ই নট, তাহলে ই নট গ্রেটার দেন কত হতে হবে, ই হতে হবে 1 নাম্বার। ই 2 নাম্বার কি, এটা প্রথমে আলাদা করে লিখে রাখবে। 2 নাম্বার হচ্ছে কি, দেখো কোষের পজিটিভ আর বহিস্থ উৎসের পজিটিভ একই বিন্দুতে থাকতে হবে। তাহলে কোষের ধনাত্মক এবং বহিস্থ উৎসের ধনাত্মক একই বিন্দুতে যুক্ত করতে হবে। যদি কোষের ঋণাত্মক নাও, যদি ধনাত্মক বলতে ঋণাত্মক নাও তাও হবে। তাহলে এর ধনাত্মক যদি এখানে লাগাও তাহলে এর ধনাত্মক এখানে লাগাতে হবে, এর ঋণাত্মক যদি এখানে থাকে তাহলে এর ঋণাত্মককে এখানে লাগাতে হবে। তাহলে হয় ধনাত্মক হয় পজিটিভ একই বিন্দু থাকবে, না হয় কি নেগেটিভ একই বিন্দু থাকবে। তাহলে কখনো পজিটিভ নেগেটিভ যদি একই বিন্দু থাকে তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন পাবে না 0, হয় যে কোনো একদিকে ডিফ্লেকশন দেবে, হয় বাঁ দিকে না ডান দিকে। এখানে লাগালেও বাঁ দিকে দেবে, এখানে লাগালেও বাঁ দিকে দেবে, বা এখানে লাগালেও ডান দিকে দেবে, এখানে লাগালেও ডান দিকে দেবে। আমি কি বলেছি, দুদিকে ডিফ্লেকশন না পেলে 0 পাবে না। তাহলে এই কন্ডিশন যদি মিসম্যাচ হয় তাহলে কী হবে, নাল ডিফ্লেকশন পাবে না। মনে থাকবে এই কোশ্চেনটা দেয় মাঝে মাঝে। এরপর দেখো আমি প্রসিড করি এরপর। তাহলে প্রথম কথা হচ্ছে কি, এই সার্কিটটাকে অফ রেখে দেবো। তাহলে কে চাবিটি খোলা অবস্থায়, তার মানে কি, নো শান্টিং, এখানে লিখে রাখছি নো শান্টিং। নো শান্টিং মানে আটটা যুক্ত নাই, তাহলে এই বর্তনীটি নাই। তাহলে এই বর্তনী নাই মানে কি, আবার আগের মতো অবস্থা হলো। তাহলে এই অবস্থায় এটা ধরে নাও AJ1, এই অবস্থায় কত, AJ1 = L1 দৈর্ঘ্যের জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ মিটারের বিক্ষেপ = 0, ঠিক আছে। তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ 0, তার মানে কি, অতএব কী হবে তাহলে এই অংশে বিভব পতন = কত হবে, তোর চলো বল, এটা আগে লিখেছিলাম আমি একটু আগে, কারণ এই সার্কিটটা তো না, এটা যদি বাদ দিই, যদি এই দিকটা বাদ দিই তাহলে ঠিক আগের কেসটাই হবে, এর আগের যে টপিকটা পড়লাম। অতএব কী হবে, তড়িৎ কোষের EMF = কত হবে, VAG, কারণ কি, যেহেতু কত I1 = I2 হবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখছি, VAJ VAJ এর মান কত গো, মানটা কত হবে, K × L1, কারণ L1 দৈর্ঘ্যের জন্য হয়েছে, আর একক দৈর্ঘ্যের বিভবপতন কত, K, একক দৈর্ঘ্যের বিভবপতন হচ্ছে কত, K, তাহলে K × L1 হলো।
তাহলে একক দৈর্ঘ্যের যদি ভোল্টেজ ড্রপ 1 ওহম হয় তাহলে 10 সেমি কত হবে 10 ওহম, 20 সেমি 20 ওহম। আর L1 দৈর্ঘ্য কত হবে L1 ইন্টু 100 ওহম। এখানে কত একক দৈর্ঘ্যের 1 ওহম বলছি মানে কত, সরি একক দৈর্ঘ্যের বিভব পার্থক্য হচ্ছে কত, বিভবপতন 1 ভোল্ট, সে কে এর মান ধরে নাও 1 ভোল্ট, তাহলে সেটা হচ্ছে 1 ভোল্ট ইন্টু L1 ইকুয়াল টু কত হলো আমার ই, 1 নাম্বার সমীকরণ। এরপর হচ্ছে শান্টিং করে দেবো, এরপর সার্কিটটাকে কানেক্ট করবো, কারণ কি এখন এখানে আসছে কি যতক্ষণ না ভি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি আর এর কোনো ভূমিকা নেই। তাহলে উইথ শান্টিং অর্থাৎ কী হচ্ছে কে চাবিটি বন্ধ করা হলো, বন্ধ অবস্থায়। তা যখন আমি শান্টিং করে দিলাম তখন দেখা গেল কি যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা ঠিক এই পয়েন্টে পাচ্ছি, কত J2। তা যখনই শান্টিং করছি মানে কি এই কোষটা তখন কী করবে, এদিকে কারেন্ট পাঠাবে, আই কারেন্ট পাঠাবে। তাহলে আই কারেন্ট পাঠালো, কোষ কারেন্ট পাঠাচ্ছে, তার মানেই হচ্ছে কি এর ভিতরে কারেন্ট যাচ্ছে। তাহলে তখন আর কি থাকবে না, তখন এখানে ভি এ জে ইকুয়াল টু এটা AJ1 ইকুয়াল টু আমি আর লিখতে পারবো না ই, তখন লিখবো কি, তখন কি লিখবো, তখন লিখবো ভি। ঠিক আছে, তাহলে কি আন্টি এই অবস্থায় গ্যালভানোমিটারের আচ্ছা AJ2 ইকুয়াল টু L2 এর জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ 0। অতএব আমি কি লিখতে পারবো VAJ2 নট ইকুয়াল টু তখন কত হবে ই হবে, কারণ ই কেন হবে, তখন কোষের মধ্যে তড়িৎচালক কারেন্ট যাচ্ছে। তাহলে আমি কি লিখবো তখন VAJ2 ইকুয়াল টু লিখবো কত ভি, কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য লিখে রাখো, কোষের দুই প্রান্তে বিভব, বোঝা গেল। তখন ভি এ যে কোথায় হবে দুই প্রান্তে বিভব। নোট করো, নেক্সট প্রসিড করছি। তারপর নোট করো, এই অংশটা নোট করে রাখো। তাহলে তখন কথা হলো যে VAJ2 ইকুয়াল টু হচ্ছে ভি, অর্থাৎ কত হবে কত দৈর্ঘ্যের জন্য L2 দৈর্ঘ্যের জন্য, তাহলে কী লিখবো KL2 ইকুয়াল টু ভি। ঠিক আছে, কারণ কি এই কোষ তখন প্রবাহ পাঠাচ্ছে। এখন কী লিখতে পারি ই মাইনাস আই আর, হবে কি না, আমরা জানি তো এটা ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এটা জানি আমরা আগে থেকে। এবার আয়ের মানটা বের করবো ভি ইকুয়াল টু অর্থাৎ কি KL2 ইকুয়াল টু আই কত, তাহলে আই কোন লুপে যাচ্ছে, দেখো এখানে কিন্তু কারেন্ট জিরো মানে কি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন, এই পজিশনে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো পেয়েছি, কারণ আমাকে এই পয়েন্টটা বের করতে হয় কি কোথায় গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো, সেই পয়েন্টটাই হচ্ছে কি এই পয়েন্টটা, এটাই আমার কাজ প্র্যাকটিক্যালে। তাহলে আমার এখন সার্কিট বলতে প্রবাহ যাচ্ছে কোন পথে, এই দিকে প্রবাহ যাচ্ছে, আর কোনো সার্কিটের প্রবাহ নাই, মানে এই সার্কিটের প্রবাহ নেই, তাহলে এটাকে মুছে দিলাম। এটা হচ্ছে কত ই আর আর, তাহলে এই সার্কিটের প্রবাহ মান কত হবে, অর্থাৎ কি প্রবাহ আই ইকুয়াল টু কত হবে গো, দেখো ই ডিভাইডেড বাই কত হচ্ছে ই ডিভাইডেড বাই কত, এখানে আর এখানে কত স্মল আর, তাহলে আর প্লাস স্মল আর হবে না, কি হবে না। এবার হচ্ছে কত, এটা দাও 2 নাম্বার সমীকরণ, এটা দাও 3 নাম্বার সমীকরণ। তাহলে ফ্রম
1 2 অ্যান্ড 3 মানগুলো বসিয়ে দাও। কে এল টু ইকুয়াল টু ই, ই মানে কত কে এল ওয়ান, কে এল ওয়ান ইকুয়াল মাইনাস ই ডিভাইড বাই আর প্লাস আর ইন্টু স্মল আর। ঠিক আছে, সমান কথা হবে দেখো তো, কে এল ওয়ান মাইনাস ই এর মান কত ছিল গো, কে এল ওয়ান, কে এল ওয়ান আর এখান থেকে কে এল ওয়ান কমন নাও, কমন নেব কি নেব না, দেখো কে সব জায়গাতে কেটে যাবে, কাটবে কি না, কে কেটে যাবে, তাহলে কত আসছে এখানে, এখানে আছে এল টু, এক কাজ করো এল টু ইকুয়াল টু এল ওয়ান মাইনাস কে এল ওয়ান, সরি কেটা আবার কেন লিখছি, বাই আর প্লাস আর ইন্টু আর, এটাকে এদিকে নিয়ে এসো আর ওটা ওদিকে নিয়ে যাও, তাহলে এখান থেকে কত লেখা যাবে দেখো তো, এল ওয়ান আর ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুয়াল টু কত আসছে, এল টু মাইনাস এল ওয়ান, আসবে কি না, চলো এটা এল ওয়ান মাইনাস এল টু হলো, এরপর সমাধানটা করো, তো গুণ করে দাও কোনাকুনি, এটা নোট করা হয়েছে নিশ্চয়ই, নোট করা হয়েছে, তাহলে কত আসছে দেখো তো, এল ওয়ান ইন্টু আর ইকুয়াল টু আর প্লাস স্মল আর এল ওয়ান মাইনাস এল টু, এখানে লিখছি কত, এল ওয়ান ইন্টু আর প্লাস আর, সরি একটু ভুল হলো, এখানে এক কাজ করো আর প্লাস আর ইন্টু এল ওয়ান, তাও ভুল হচ্ছে, আর ইন্টু এল ওয়ান মাইনাস এল টু প্লাস আর ইন্টু এল ওয়ান মাইনাস এল টু, এভাবে ভাঙো। এবার কী করো, এই স্মল আরটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত আসছে কত, এল ওয়ান আর মাইনাস আর ইন্টু এল ওয়ান মাইনাস এল টু ইকুয়াল টু আর এল ওয়ান মাইনাস এল টু, তাহলে কত হবে আর কত কমন যাবে, এল ওয়ান মাইনাস এল ওয়ান প্লাস এল টু ইকুয়াল টু আর এল ওয়ান মাইনাস এল টু, ঠিক আছে, তাহলে কত আসছে, এটা ক্যান্সেল আউট হলো, তাহলে আর ইকুয়াল টু আসছে কত, এল ওয়ান মাইনাস এল টু ডিভাইডেড বাই এল টু ইন্টু আর, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধের মান, এটা অঙ্কে খুব দেয়, ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ রোধের মান পেলে পাওয়া গেল। তাহলে এই সার্কিটটার কাজ কী ছিল বললাম, শুধুমাত্র অভ্যন্তরীণ রোধকে আমাদের কাউন্টে আনার জন্য, কারণ কি এই সার্কিটটা করলাম বলে কি হলো, কোষের মধ্যে দিয়ে প্রবাহ গেল, আর প্রবাহ যদি না যায় তাহলে আমরা কি করতে পারবো না, ইএমএফ অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো না, কারণ প্রবাহ না গেলে অভ্যন্তরীণ রোধের কোনো ভূমিকা নেই। আর এই জন্যই হচ্ছে কি পোটেনশিওমিটারের সাহায্যে কী করা হয়, তড়িৎচালক বল নির্ণয় করা হয়, কারণ কি এই সার্কিটে যদি না থাকে তাহলে কোষের মধ্যে কোনো প্রবাহ যায় না, ফলে অভ্যন্তরীণ রোধের কোনো ভূমিকা থাকে না, কিন্তু ভোল্টমিটার লাগালে কি হয়, কোষের মধ্যে প্রবাহ চলে যায়। বলেছি ওই 7 নম্বর 8 নম্বর কোষটা অবশ্যই দেখবে, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধের মান, এটা করে রাখবে, এটা সবথেকে সহজ মনে হবে, এটা বুঝতে পারবে, বইটা একটু গোলমাল লাগবে, বইটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। ভালো থেকো, আজকে এখানে পর্যন্ত থাক, নেক্সট ক্লাস আবার দেখা হবে।